কেন আসলে তরুণদের মাঝখানে যে এত কেরিয়ার থাকতে রিয়েল এস্টেটের প্রতি ঝোঁক? কোনো একটা ব্রোকারেজে তাকে অ্যাসোসিয়েটেড হতে হবে। আচ্ছা। অ্যাসোসিয়েটেড হলো সে যে শিক্ষানবিশ হিসেবে ইতিমধ্যেই লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তারপরে ওই ব্রোকারেজে যখন অ্যাসোসিয়েটেড হবে তারা তাকে আরো ট্রেন আপ করবে। আমার একজন বন্ধু স্থানীয় ছোট ভাই আছে, উনি গত বছর প্রায় $500,000 মেক করেছেন। কমিউনিটি সম্পর্কে তার ধারণা থাকতে হবে, নেইবারহুড গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে এই যে কোন এলাকায় বাড়ির দাম কত, তারপরে ওই কোন এলাকায় কোন ধরনের মানুষ বেশি বাস করে, আমার কমিউনিটির লোকজন কোন এলাকায় বাড়ি কিনতে চায়। আমরা দেখলাম যে অনেক তরুণ রয়েছেন, বিশেষ করে তারা তাদের কেরিয়ারটাকে রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত করতে চায়, কেরিয়ারটাকে ডেভেলপ করতে চায়। তো একটু শুরুতেই আমি যেটা বললাম যে কেন আসলে তরুণদের মাঝখানে যে এত কেরিয়ার থাকতে রিয়েল এস্টেটের প্রতি ঝোঁক? আপনি তো দীর্ঘদিন রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন। অনেক ধন্যবাদ শান্ত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উঠিয়েছেন। পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে আমাদের বাঙালি কমিউনিটির বসবাস কিন্তু এখন অনেক। আগে ধরেন আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর আগে যখন বাঙালিরা এখানে এসেছে, একটা সময় আসতো মানুষ এখানে লেখাপড়া করার জন্য, উন্নত পড়াশোনা করে তারা আবার দেশে ফিরে যেত। তো পরবর্তীতে যখন এখানে মানুষ বসবাস করতে শুরু করলো, নিউ ইয়র্কে একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস বাঙালি কমিউনিটিতে, এবং ইনিশিয়ালি আমাদের কমিউনিটির লোকজন কিছু টিপিক্যাল কাজকর্ম এখানে করতো। তো পরবর্তীতে আমি দেখলাম যে রিয়েল এস্টেট এটা হচ্ছে একটা মেইন স্ট্রিম বিজনেস। এই বিজনেসের সাথে আমাদের শিক্ষিত তরুণরা যদি ইনভলভ হতে পারে তাহলে এই পেশায় তারা খুবই ভালো করবে। এগুলো বিবেচনা মাথায় রেখে আমি নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এক্সাম প্রিপ নামে একটা স্কুল আমি প্রতিষ্ঠা করেছি, যারা রিয়েল এস্টেটে বাই দিস টাইম অনেক স্টুডেন্ট বেরিয়েছে এবং তারা খুবই সাফল্যের সাথে রিয়েল এস্টেট ব্যবসার কাজ শুরু করেছে। তো আমাদের এখানে যারা রিয়েল এস্টেটের এই ব্যবসায় আসতে চায়, এটা কিন্তু একটা 9টা-5টা কোনো চাকরি না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার বলে কন্ট্রাক্টর বলে এদেরকে। যেমন ধরুন আপনাকে কেউ 9টা-5টা বেতনে চাকরি দেবে না, আপনাকে কাজ করতে হবে, 77 ঘন্টা পড়তে হবে প্রথমে আপনাকে লাইসেন্স নিতে গেলে। কোনো একটা অনুমোদিত স্কুল থেকে 77 ঘন্টা ক্লাস করতে হবে, তারপরে 2টো পরীক্ষা দিতে হবে, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। আচ্ছা, দুটো 90 মিনিটের পরীক্ষা হবে, 1.5 ঘন্টার। 77 ঘন্টা ক্লাসের পরে দুটো পরীক্ষা হবে, জি, দুটো পরীক্ষা হবে, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। দুটো পরীক্ষাতেই আপনার 90 মিনিট সময় দেয়, 1.5 ঘন্টা সময় দেয়। এখানে প্রায় 75টা প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আচ্ছা। তো এই 77 ঘন্টা ক্লাস করলে পরে তাকে প্রায় 24টা ক্লাস করতে হবে, এক একটা ক্লাস 3 ঘন্টা করে। তো 77 ঘন্টা ক্লাস হয়ে গেলে আমরা 4টা মডেল টেস্ট নেব, নিলে পরে আমরা বুঝতে পারবো যে উনি প্রস্তুত হয়েছেন। প্রস্তুত হলে পরে তাকে আমরা স্কুল এক্সাম দেওয়াবো, তারপরে তাকে স্টেট এক্সাম দিতে হবে। তো আমাদের ফিস হচ্ছে গিয়ে ইউজুয়ালি $600 পে করতে হয়। এক এক স্কুলে এক এক রকম ভিন্নতা থাকে, এটা ভিন্নতা থাকে, পড়ানোর ধরন থাকবে, মূল সিলেবাসটা একই 77 ঘন্টা, কিন্তু দেখা গেছে যে আছে সব স্কুলে তো পড়ানোর ধরন বা টিচিং স্টাফ বা ফ্যাকাল্টি অতটা রিচ না। আমাদের বেঙ্গালি কমিউনিটিতে একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় তারা অন্য অন্য স্কুলে গিয়ে ভালো করে না, তারা সবসময়ই চায় যে বেঙ্গালি কমিউনিটির কোনো টিচার যদি থাকে তাহলে বাংলা ভাষায় কথা বলতে পারলে একটা কমফোর্ট জোন থাকে, সেটা তাকে আমরা একটু হয়তো আমাদের টার্মিনোলজি গুলোকে আমাদের বাইলিঙ্গুয়াল ওয়েতে তাদেরকে আমরা পড়াতে পারি। আজিজ ভাই, আপনি যেটা বললেন যে 77 ঘন্টা ক্লাস করতে হয় এবং দুটো এক্সাম দিতে হয়, এগুলো তো হচ্ছে আপনি বললেন, কিন্তু এর যদি বলা হয় যে রিয়েল এস্টেটের জন্য যদি কেউ চায় যে আপনি 77 ঘন্টা ক্লাস করা বা লাইসেন্সের জন্য বা ক্যারিয়ারের জন্য কি যোগ্যতা থাকতে হয়? তার কি কোনো বয়সের বা পড়ালেখার এরকম কোনো কি বাধা ধরা নিয়ম আছে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। এটির একটা একমাত্র প্রি কন্ডিশন যে তার 18 বছর বয়স হতে হবে। আচ্ছা। এবং কোনো ডিপ্লোমা বা কোনো প্রি লাইসেন্সের রিকুইজিট লাগবে না, শুধু 18 বছর বয়স হতে হবে এবং সে ইংরেজিতে ভালো বোঝে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে।
এটুকু হলেই হবে এবং মানসিকভাবে সুস্থ হতে হবে, সুস্থ হতে আর হবে। কিছু না। এবং আপনি যেভাবে বলেন, আপনি তো মানে অনেকগুলো স্টুডেন্ট এরই মধ্যে আপনার হাত ধরে রিয়েল এস্টেট বিজনেসে এসেছে, আমরা যেটা জানি আপনি স্কুলেও ভালো করছে। জি। কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের যে প্রাথমিক যে ধাপ, মানে আপনি বললেন শুধু 77 ঘন্টা ক্লাস করেই কি একজন লোক বা একজন ছাত্র বা একজন তরুণ কি রিয়েল এস্টেট বিজনেসম্যান হয়ে যেতে পারবে? আপনি খুব ভালো কথা বলেছেন। এই যে 77 ঘন্টা ক্লাস করলে সে একজন শিক্ষানবিশ হবে, ওকে, সে পরীক্ষায় পাশ করবে এবং প্রথমে তাকে একটা ব্রোকারেজের সঙ্গে কোয়ালিফাই করতে হবে। যেমন ধরুন আমি কাজ করছি কেলার উইলিয়াম রিয়েলটি, কেউ কাজ করে রিম্যাক্সে, কেউ কাজ করে বেটার হোমসে, কেউ কাজ করে Next-এ। এক্সিটে, কেউ কাজ Exit-এ, করে সেঞ্চুরি 21-এ। তো এরকম যে কোনো একটা ব্রোকারেজে তাকে অ্যাসোসিয়েটেড হতে হবে। আচ্ছা। অ্যাসোসিয়েটেড হলো সে যে শিক্ষানবিশ হিসেবে ইতিমধ্যেই লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তারপরে ওই ব্রোকারেজে যখন অ্যাসোসিয়েটেড হবে তারা তাকে আরও ট্রেন আপ করবে। যেমন ধরেন আমাদের কেলার উইলিয়ামে প্রতি সপ্তাহে অন্তত 5-6টা ট্রেনিং ক্লাস আছে এবং প্রত্যেকটা ব্রোকারেজই তারা তাদের সাধ্যমতো ট্রেনিং ক্লাস করিয়ে তারা তাদেরকে হাতে কলমে এই পেশায় তাদেরকে শেখায়। তা মূলত 4টা ক্লায়েন্ট তাকে ডিল করতে হয়, একজন বায়ার, একজন সেলার, একজন ল্যান্ডলর্ড আর একজন হচ্ছে টেনেন্ট। এই 4জনকে সে সেবা দেবে, সেবা দিলে পরে সে কমিশন পাবে এবং এই কমিশনের বিষয়গুলো ফিক্সড। আচ্ছা। এই জন্য কেউ আপনাকে দয়া করে দেবে না, আপনি তার জন্য সেবা দেবেন, তাকে ট্রেন করবেন, তার জন্য বাড়ি খুঁজে দেবেন বা তার বাড়ি বিক্রি করে দেবেন, তার জন্য ভাড়াটে খুঁজে দেবেন অথবা তার জন্য একটা বাড়ি খুঁজে দেবেন। তো এখন এই কমিউনিটিতে আপনার পরিচিত পরিধি যত বড় হবে, যত বেশি আপনি সোশ্যাল মিডিয়াতে নিজেকে ইনভলভ করতে পারবেন, যত বেশি মানুষ আপনাকে চিনবে, আপনার একটাই কাজ আপনার পরিচিতিটা তুলে ধরা। আপনার বন্ধু মহলে, আপনার পরিচিত পরিধিতে আপনি বিজনেস কার্ড দেবেন, সোশ্যাল মিডিয়াতে আপনি জানানি দেবেন যে আপনি রিয়েল এস্টেট করছেন। তো লাইসেন্স পেয়ে শুরু করলেই যে সে কাজ করতে পারবে তা না, তার ব্রোকারেজ তাকে আস্তে 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 তার মানে হাতে কলমে আপনি শেখাবে। বলছেন যে কমিউনিকেশন স্কিলের উপরে জোর দিতে হবে, মানে এখানে Definitely. কমিউনিকেশনটা হচ্ছে মেইন। মানে আপনি যেটা বলেন যে লাইসেন্স পেলো বা পড়াশোনা করলো, একাডেমিক ভাবে সে হয়তো নিজেকে তৈরি করলো, বাট প্র্যাকটিক্যালি যখন ফিল্ডে যাবে তখন আপনি বলছেন কমিউনিকেশন স্কিল যার যত ভালো হবে সে তত বেশি এই বিজনেসে ভালো করতে পারবে। কমিউনিটি সম্পর্কে তার ধারণা থাকতে হবে, নেইবারহুড গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে এই যে কোন এলাকায় বাড়ির দাম কত, তারপরে ওই কোন এলাকায় কোন ধরনের মানুষ বেশি বাস করে, আমার কমিউনিটির লোকজন কোন এলাকায় বাড়ি কিনতে চায়, কেন কিনতে চায়, সেখানে প্রপার্টি ট্যাক্স কেমন, নিউ ইয়র্ক সিটির মধ্যে কিনবে না সিটির বাইরে কিনবে। আপনি জানেন নিউ ইয়র্ক সিটি 5 বড়, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন, স্টেটেন আইল্যান্ড, ম্যানহাটন। তো এই ম্যানহাটন ছাড়া, ম্যানহাটন তো বিশ্ব রাজধানী, ওখানকার ব্যাপারগুলো একটু ধরাছোঁয়ার বাইরে। আমাদের কমিউনিটির লোকজন সাধারণত ম্যানহাটনে গিয়ে বাড়িঘর কিনবার কথা ভাবে না। ধরুন কুইন্সে, ব্রঙ্কসে, ব্রুকলিনে, স্টেটেন আইল্যান্ডে যে বাড়িঘর কেনার কথা ভাবছি, তো এখানে কোন নেইবারহুডে বাড়ির দাম কত, কোন নেইবারহুডে কমিউনিকেশনটা ভালো, কোত্থেকে তারপর সে কোথায় কাজ করে, মানে প্রথমে বায়ার বা সেলারের ইন্টারভিউ করতে হবে। যে বিশেষ করে ধরুন একজন বাড়ি কিনতে চাইছে, সে কেন কিনতে চাইছে, তার কত কেনার মানে ক্ষমতা কতটুকু, আর্থিক প্রস্তুতি কতটুকু আপনি জানেন যে বাড়ি কিনলে পরে কিছু ডাউন পেমেন্ট দিতে হয়, অ্যাটলিস্ট 20%। তো 20% ডাউন দিলে বাকিটা লোন দেয়। তো লোন দিতে গেলে তার প্রি রিকুইজিট গুলো কি কি, তার ক্রেডিট স্কোর কেমন, তারপরে তার ইনকামের তার সোর্স, ইনকাম income সোর্সের ব্যাপার, কেমন, ইনকামটা, এগুলো এইসব ব্যাপারগুলো থাকছে। কিন্তু যদি আপনাকে মানে আপনি তো কেডব্লিউ ল্যান্ডমার্কের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন যাবত, কিন্তু এই পেশাতে চ্যালেঞ্জ গুলো আসলে কি? আপনি একটা চ্যালেঞ্জ বললেন যে কমিউনিকেশন ব্যাপারটা, আরেকটা বললেন যে বায়ার এবং সেলারদের সঙ্গে যে সম্পর্ক, মানে বাড়ির যে ব্যাপার, এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ পড়তে হয় কিনা? না, বিষয়টা হয়েছে যে ইউ হ্যাভ টু বি ভেরি নলেজেবল। ধরুন একজন ক্রেতা বাড়ি কিনতে চাইছে, তো সে কিন্তু আর কিছু জানে না, তো তাকে ধাপে ধাপে প্রস্তুত করানো। প্রথমেই লাগবে তার প্রি অ্যাপ্রুভাল, তো হয়তো সে প্রি অ্যাপ্রুভাল জিনিসটা বোঝে না, আপনি তাকে একটা প্রি অ্যাপ্রুভাল নিয়ে দেবেন।
তারপরে তার ক্রেডিট স্কোর ভালো না হলে তাকে পরামর্শ দেবেন ক্রেডিট স্কোরটাকে ভালো বাড়ানো যায়। করতে। তারপরে ধরেন ডাউন পেমেন্ট সে কত দিতে চাইছে, ফার্স্ট টাইম বায়ারদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে, সে বিষয়গুলো আপনাকে জানতে হবে, জেনে আপনার ক্লায়েন্টকে মানে অ্যাওয়্যার আপ করাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তুমি ফার্স্ট টাইম বায়ার এসে তুমি কিন্তু কিছু সুযোগ সুবিধা পাচ্ছ। তো এই জিনিসগুলো অনেক সময় বায়াররা জানে না। দ্য সেম থিং হ্যাপেন্স উইথ দি সেলাররা অনেক কিছু জানে না, তারা শুধু বলে যে আমার এই বাড়িটা আমি বেচতে চাচ্ছি, আমার বাড়িটা আপনি বেচে দেন। তো এগুলো কিন্তু পার্ট অফ এডুকেশন, এগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে শেখাই। তো সেলার যখন বেচতে চাইছে, তো সেলারকে বলতে হবে যে তুমি এই বাড়িটার দাম কত চাইছো। অনেক সময় সেলার কিন্তু জানে না আজকের বাজারে এই বাড়িটার দাম কত, তখন তাকে আপনি হেল্প করবেন একজন অ্যাপ্রেজার দিয়ে। সে অ্যাপ্রেজার তাকে হেল্প করবে এই মুহূর্তে আজকের বাজারে তার এই বাড়িটার সম্ভাব্য দাম কত। তখন সে দামটি আপনি বলবেন যে এর থেকে বেশি দাম চাওয়া ঠিক হবে না, তখন আপনি তার লিস্টিংটা নেবেন, নিয়ে আপনি MLS এ মাল্টিপল লিস্টিং সার্ভিস যেটাকে বলা হয়, প্রপার্টি বেচা কেনার একটা ভার্চুয়াল মার্কেট, সেখানে আপনি এই লিস্টিংটা দেবেন। দেওয়ার সাথে সাথেই আমাদের এই লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটার্সের যারা মেম্বার আছে, ব্রোকার্স অ্যান্ড আদার এজেন্টস, তারা সবাই এই এই লিস্টিংটা দেখবে। দেখলে পরে তারা আসবে, তারা ফোন করবে যে এই লিস্টিং এজেন্ট কে, তারপরে আপনাকে ফোন করবে। এখন যদি এই বাড়িটা যদি খুব বেশি হটক্যাক হয়ে যায়, তখন কিন্তু অনেক ক্লায়েন্ট ফোন করবে, এবং এতগুলো ক্লায়েন্টকে বাড়ি দেখাতে গিয়ে, এতগুলো অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে আপনি কিন্তু হিমশিম খাবেন। তো ইন দ্যাট কেস আমরা তখন পরামর্শ দেব যে আমরা একটা ওপেন হাউস করব, সবার জন্য উন্মুক্ত রাখা হয়। ওপেন হাউস ধরেন সকাল 9টা থেকে 11টা বা 11টা থেকে 1টা, এবার পরপর দুদিন দুটো ওপেন হাউস করলে ভাগ করা থাকে। জি, ওই সময়ে সবগুলো ক্রেতা আসলো, ভিজিটররা আসলো। তো আসলে পরে আপনি ওদের থেকে অনেক সময় ওপেন হাউসে কিন্তু অনেকে এসে বাড়ি পছন্দ করে ফেলে। বাড়ি পছন্দ করে ফেললে তখন আপনাকে হয়তো বলে যে হ্যাঁ, আমি যে ক্লায়েন্টকে এনেছি, এই বাড়িটা আমার পছন্দ হয়েছে, আমরা কিনতে চাই। তখন কি করতে হবে, যে এতগুলো মানুষ এসেছে বাড়িটা দেখার জন্য, তো আপনি তখন তাকে কি বলবেন যে ঠিক আছে, তুমি একটা গুড ফেথ মানি আমাদেরকে দাও, আদারওয়াইজ আমরা বাকিদেরকে বলতে হবে যে আমরা ইট ইজ আন্ডার কন্ট্রাক্ট অথবা পেন্ডিং। তখন লোকজন চলে যাবে, এখন আপনার সাথে আমি ডিল করব। আচ্ছা, এই তো আপনি বললেন, মানে খুবই, আপনি যখন বলেন যেহেতু আপনি শিক্ষক মানুষ, এই শিক্ষাটাই দিচ্ছেন বা নিজেও এই বিজনেসের সঙ্গে জড়িত, খুব সহজেই বলছেন, কিন্তু ফিল্ডে হয়তো অনেক আরো মানে চ্যালেঞ্জে পড়তে হয়। কিন্তু একটা তরুণ যদি প্রশ্ন করে আপনাকে যে কেন একজন তরুণ এই রিয়েল এস্টেট বিজনেসে আসবে, আসলে আমরা তো এতক্ষণ চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, অপরচুনিটি গুলো কি কি আছে? অপরচুনিটি আমি বলে থাকি যে স্কাই ইজ দ্য লিমিট। মানে আপনি যখন চাকরি করছেন, কোথাও কোনো জব করছেন, সেখানে কিন্তু আয়ের একটা সীমাবদ্ধতা আছে, আর এই পেশাতে আয়ের কোনো সীমাবদ্ধতা নেই। আপনি ওই যে বললাম স্কাই ইজ দ্য লিমিট, আপনি সাধ্যের সর্বোচ্চ করে, আমার পরিচিত পরিধির অনেক রিয়েলটর আছে, তরুণ রিয়েলটর আছে। আমার একজন বন্ধু স্থানীয় ছোট ভাই আছে, উনি গত বছর প্রায় $500,000 মেক করেছেন। আচ্ছা, এক বছরে? সারা বছরে নিজের জন্য কমিশন হিসেবে। আমার পরিচিত পরিধি একজন ভদ্র মহিলা আছেন, আদান ইসলাম, এর আগে যার কথা বললাম সারওয়ার বাবু, উনি তো 500,000 মেক করেছেন, এক্সিটে কাজ করেন। আচ্ছা, তারপরে আমাদের এক বোন আছেন আদান ইসলাম, এই আপাতত মোর দেন $250,000 মেক করেছেন। তো আপনি ধরে নেন একজন শিক্ষিত তরুণ এই পেশায় এসে, আমার তো মনে হয় যে কম করেও $100,000 সে মেক করতে পারে, একটু ঢিমে তালেও যদি সে কাজ করে। আর খুব অ্যাগ্রেসিভ ওয়েতে করলে 200-300,000 ছাড়িয়ে যায় তার বছরের ইনকাম। তো আপনি বলুন যে অন্য কোন পেশা আছে যে পেশায় সে চাকরি করে এত টাকা মেক করবে? আর একটা জিনিস তো আপনি নিশ্চয়ই জানেন, রিয়েল এস্টেট জিনিসটা একটা মেইন স্ট্রিম বিজনেস। এই বিজনেসের সঙ্গে কিন্তু আগে আমার কমিউনিটির লোকজন অতটা জানতো না। তো অতি সম্প্রতি আমি যেহেতু এই প্রফেশনে এসেছি, আমি একটা স্কুল শুরু করেছি, এখন অনেক বাঙালি তরুণ
এই লাইসেন্স করছে এবং তাদের জন্য খুব সহজসাধ্য হয়েছে। আর পরীক্ষায় পাশ করে লাইসেন্স পাওয়াটা আগে এতটা সহজসাধ্য ছিল না ওদের কাছে, যখন তারা বিদেশি টিচারদের কাছে পড়তো। এখন আমার কাছে যারা পড়ে, আমি অনেক সময় তাদেরকে আমার মাতৃভাষার টার্মিনোলজিগুলো এত সুন্দর করে বুঝিয়ে দিই। আর এখানে কিন্তু কিছু লিখতে হয় না, আপনাকে বুঝতে হবে এবং সঠিক উত্তরটাকে টিক মারতে হবে। এমসিকিউ আপনার 75টা প্রশ্নের মধ্যে অত 53টা প্রশ্ন, 53 কোয়েশ্চেন আপনাকে রাইট করতে হবে, তাহলে আপনি পাস। মানে সেক্ষেত্রে সে লাইসেন্স পাবে, মানে পাস করবে, পাস করলে পরে সে লাইসেন্স পাবে। আচ্ছা, আপনি বললেন যে এই পেশাতে তরুণদের স্কাইজ লিমিট, আপনি বললেন অনেক ইনকাম করা যায়, কিন্তু এবং পাশাপাশি এটাও তো ঠিক যে এই পেশায় যত অভিজ্ঞ হবে তত তার মানে এই ইনকামের মাত্রাটা আরো বাড়বে, আরো যোগাযোগ ব্যবস্থাটা আরো বাড়বে। তো সেক্ষেত্রে এটা তো বললেন আপনি আমাদের কমিউনিটি ব্যাপারে, আপনার কি মনে হয় যে এই পেশাতে চাইলে কেউ তার কমিউনিটিকে ছাড়িয়ে অন্যান্য কমিউনিটি, বিশেষ করে মেইন স্ট্রিমে কি সম্ভব? ডেফিনেটলি এই পেশা, কিন্তু আমি বারবার খালি আমার কমিউনিটির কথা বলছি। ওই যে বললাম স্কাই ইজ দ্য লিমিট, আপনার যে কেউ আপনার ক্লায়েন্ট হতে পারে, যে কেউ, যে কোনো ভাষাভাষী। আপনি জানেন নিউ ইয়র্কে 800 লিঙ্গুইস্টিক পিপল বাস করে, তো জাত বেজাতের মানুষ এই শহরে বাস করে। সে বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, সাদা চামড়ার আমেরিকান হতে পারে, যে কেউ, এনিবডি ক্যান বি ইয়োর ক্লায়েন্ট। এটা শুধু আমার দেশের লোক হতে হবে তার কোনো মানে নেই, এনিবডি ক্যান। যে কোনো ক্রেতা, যে কোনো বিক্রেতা, যে কোনো বাড়িওয়ালা, যে কোনো ভাড়াটে আপনার ক্লায়েন্ট হতে পারে। আচ্ছা, আমরা একটু আবার পরীক্ষাতে আসি, কারণ আমাদের অনেক তরুণরা তো, আপনি তো বললেন যে নাম্বারের কথা বললেন যে 53 পেলেই হবে, কিন্তু কি ধরনের প্রশ্নগুলো আসলে সাধারণত আসে বা কি ব্যাপারগুলো, কি সবই রিয়েল এস্টেট বেসড? রিয়েল এস্টেট রিলেটেড, কিন্তু এখানে ফাইন্যান্স আছে, আপনার এনভায়রনমেন্ট আছে, কনস্ট্রাকশন আছে, মর্টগেজ আছে, অনেক বিষয়ের উপরে আপনাকে পড়তে হবে। বললাম না প্রায় 24টা সাবজেক্ট আছে, 24 সাবজেক্টস। এই বিভিন্ন বিষয়ের সাথে তারপরে ওই প্রথমে আমরা পড়ি অনেকগুলো টার্মিনোলজি পড়ার পরে তার উপরে কিছু ডেফিনেশন দেই, তারপরে এগুলোর উপরে ওই সাবজেক্টের উপরে অনেকগুলো প্রশ্ন আমরা তাকে পড়াই। প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো দেয়া থাকে, এর মধ্যে সঠিক উত্তরটা কোনটি সঠিক উত্তর এবং কেন সঠিক উত্তর, এই বিষয়গুলো এত কঠিন না। বিষয়টা হয়েছে যে আমাদের কমিউনিটিতে মানুষের একটা সমস্যা কি জানা, আমাদের মানে একটা লিঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে। ধরুন একটি ছেলে বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছে, সে অতটা ভালো ইংরেজিতে কথা বলা শেখেনি, একটু জড়তা থাকে, যে কারণে এই জড়তা কাটিয়ে ওঠার জন্য তারা হয় কি, ওই যে আগে আমাদের মতো বেঙ্গালিদের স্কুল ছিল না, তখন তারা ওই বিদেশি স্কুলে পড়তে গিয়ে অনেক সময় তাদের ভাষাগত কিছু সীমাবদ্ধতার কারণে তাদের সাথে কমিউনিকেট করতে অসুবিধা হতো। এই পরীক্ষায় হয়তো একাধিকবার পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হয়েছে। তো আমরা স্কুল করবার পর থেকে আমি দেখেছি আমাদের স্টুডেন্টদের একাধিকবার পরীক্ষা দিতে হচ্ছে না, তারা একবারেই পার হয়ে যাচ্ছে। আনফরচুনেটলি হয়তো একবার দুবার হয়তো ফেল করলেও একটা ভিন্ন বিষয়, এটা তার ব্যক্তিগত দুর্বলতার কারণে বা তার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সে পারছে না। কিন্তু আমরা যে পদ্ধতিতে তাদেরকে পড়াচ্ছি, তারা মোস্ট অফ দেম একবারই পার হয়ে যাচ্ছে। আচ্ছা, না আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বললেন তার মানে আমাদের তরুণদের সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটা দ্বিমত পোষণ। আপনি বললেন বেশ কিছু নামও বললেন যারা এই পেশার সাকসেস, আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আরেকটা ব্যাপার যেটা হয়, মানে এই যে রিয়েল এস্টেট বিজনেসে অনেকে বলে বিজনেস, একটা তো আপনি বললেন বাই সেল করার ব্যাপার, কিন্তু অনেকে ভাবছে যে বাই সেলের পাশাপাশি ইনভেস্টমেন্টও করবে। ডেফিনেটলি এই যে ইনভেস্টমেন্টেরও যে একটা জায়গা আছে, আরেকটা সেক্টর রয়েছে, সেটা আসলে কি রকম একটু বলতেন? দিস ইজ পার্ট অফ রিয়েল এস্টেট। আমাকে যে রিয়েল এস্টেট, মানুষকে বাড়ি, অন্যকে বাড়ি কিনে দিতে হবে, অন্যের বাড়ি বেচে দিতে হবে বা অন্যের বাড়ি ভাড়া করে দিতে হবে, এটাই তো আমাদের একমাত্র কাজ না। আমরা কিন্তু এটা একটা পার্ট। আমরা আমাদের যাদের আর্থিকভাবে সামর্থ্য আছে তারা কিন্তু বিনিয়োগ করতে পারে, আবার অনেকে ফ্লিপিং করতে পারে। আপনি জানেন ফ্লিপিং জিনিসটা হচ্ছে যে পুরনো বাড়ি কিনে আমি একটু রিপেয়ার করে আমি আবার বেশি দামে বিক্রি করছি। এই ফ্লিপিং বিজনেসটা খুবই ভালো। এটা কনস্ট্রাকশনের সাথে সম্পর্কযুক্ত, আমাদের তরুণদের মধ্যে অনেকে কনস্ট্রাকশনের সাথে সম্পৃক্ত। আমি অনেক স্টুডেন্টদেরকে সেই পরামর্শ দিয়েছি এবং তারা অনেকেই ভালো ফ্লিপিং বিজনেস করছে।
আর ইনভেস্টমেন্টটা আপনি করতে পারেন। নিউ ইয়র্ক রাজ্যটা তো অনেক বড়, অলমোস্ট বাংলাদেশের সমান কাছাকাছি আয়তনের একটি জনপদ। শুধু নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটি বাদ দিয়ে আপনি আপস্টেট নিউ ইয়র্কে যান, সিরাকিউসে যান, বাফেলোতে যান, ব্রিংহ্যামটনে যান, বিভিন্ন জায়গাতে একটু কম্পারেটিভলি কম পয়সায় প্রপার্টি কেনা যায়। কিনে আপনি ভাড়া দিয়ে দিলেন, সেখান থেকে আপনার প্রপার্টির ইনকাম আসবে, এবং সেখানে গিয়ে আপনাকে দেখভাল করতে হবে তার কোনো মানে নেই। ওইখানকার কোনো রিয়েল এস্টেট কোম্পানিকে যদি আপনি দেখভালের দায়িত্ব দিয়ে দেন, তারাই আপনার হয়ে দেখাশোনা করবে। আপনার ইনকামের একটা সামান্য পোর্শন তাদেরকে দিতে হবে, এবং এভাবে কিন্তু অনেকেই খুব ভালো করছে ইনভেস্ট। তার মানে হচ্ছে যে এইটা এই ক্যারিয়ারটা খুবই মানে চমকপ্রদ, আপনি একটু আগেই বললেন। অসম্ভব রকমের চমকপ্রদ। আমি শুধু এটুকু বলবো, একটা সময় বাঙালিরা এসে টিপিক্যাল কিছু কাজকর্ম করতো। ধরুন কেউ এসে ট্যাক্সি চালাতো, কেউ গ্যাস স্টেশনে কাজ করতো, কেউ রেস্টুরেন্টে কাজ করতো, কেউ ফুড ডেলিভারি দিত ইনিশিয়ালি। যেটাই করুক, বাট আপনি বলছেন যে সেটা যদি রিয়েল এস্টেটে আসে ভালো করে। তো আপনার তো অনেক স্টুডেন্ট আমরা জানি, এখন আমাদের সময় খুবই কম। আজিজুল ভাই যদি বলতেন যে আপনার আসলে আপনার স্কুলে কিভাবে অ্যাডমিটেড হবে, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনার কি পরামর্শ থাকে যদি সংক্ষেপে যদি বলতেন। হ্যাঁ, আমার স্কুলের নাম হচ্ছে নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এক্সাম প্রিপারেশন। এটা 148-45 হিলসাইড অ্যাভিনিউ, জামাইকাতে আমার অফিস। তো আমার স্টুডেন্টরা আমার কাছে আসতে চাইলে সপ্তাহে 5 দিন ক্লাস করতে হবে। শনি রবি দুপুর 2টো থেকে 5টা, মঙ্গল বুধ বৃহস্পতি 5:30 থেকে 8:30। আমরা তাদের কথা বিবেচনা মাথায় রেখে এটা করেছি। অনেকে 9টা-5টা জব করে, তারা যেন 5:30 থেকে 8:30 করতে পারে মঙ্গল বুধ বৃহস্পতি। আর স্যাটারডে সানডে দুপুর 2টো থেকে 5টা। কেউ যদি 5 দিন ক্লাস করে, ইট উইল টেক অনলি 5 উইকস। আর যদি কেউ 3 দিন করে, ইট উইল টেক 8 উইকস। আমাদের ফিস হচ্ছে আনলিমিটেড প্যাকেজ ডিল $600, আনলিমিটেড প্যাকেজ ডিল। আর নিউ ইয়র্ক স্টেটের একটা অনলাইন কোর্সের সঙ্গে তাকে অ্যাসোসিয়েটেড থাকতে হয়, সেই জন্য তাকে $99 পে করতে হবে। আর এক্সাম ফি আছে, স্টেট এক্সাম ফি আছে $15। এই মোটামুটি খরচ। তার মানে খুবই অল্প মানে টাকা, যেটা বলা হয় যদি বিবেচনা করে অন্যান্য ক্যারিয়ারের মধ্যে, সেখানে আপনি বিশাল একটা অপরচুনিটি দিচ্ছেন আমাদের তরুণদের জন্য। আশা করি আমাদের অনেক তরুণরা আপনার এই পেশা গ্রহণ করবে হয়তো ভবিষ্যৎ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।